এক সপ্তাহে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার নিচু এলাকা। উপজেলার 5টি ইউনিয়নের ফসলের মাঠ তলিয়ে গেছে। এছাড়া পৌরসভার 5টি ওয়ার্ডে সড়কে পানি উঠে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পানিবন্দী প্রায় 3000 পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 55টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও পানিবন্দী মানুষদের অভিযোগ, তাদের উদ্ধারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওমর ফারুক সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। মাঠঘাট, রাস্তা চারদিক পানিতে থই থই। বাধ্য হয়ে কেউ কেউ ডিঙি নৌকায় চলাচল করছেন। গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার নিচু এলাকা। উপজেলার বঙ্গরতলী, মারিশা, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি ও আমতলী ইউনিয়নের অনেক গ্রাম ও ফসলের মাঠ এখন পানির নিচে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার লোকজন। বিপদ সীমার উপর দিয়ে যাইতেছে বর্তমানে। পুরাতন মারিশা থেকে মাস্টারপাড়া রোড চমুনি হইয়া পুরো রোডটা এখন পানির নিচে আছে। আমরা এখন খুব অসহায় অবস্থায় আছি, এই প্রশাসনের সাহায্য কামনা করি। এছাড়া পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডই পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3000 পরিবার। বাড়ি ঘরে পানি উঠছে, মানুষের কর্মস্থান নাই, কিছু নাই। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছে না। খাবার পানি, বিশুদ্ধ পানি এবং তাদের খাদ্য সামগ্রীর অভাব এবং চলাচলের খুবই বিঘ্ন করতেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নৌকার অভাবে পানিবন্দীদের উদ্ধার করা যাচ্ছে না। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তাও পৌঁছায়নি। সেই সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এখনো কোনো ত্রাণের ব্যবস্থা হয় নাই। আমি জোর দাবি জানাচ্ছি অতিবিলম্বে দ্রুত ত্রাণের ব্যবস্থা করার জন্য। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নূর তাজমিন নীর, 71। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। রাখাইন, জানাবেন যে কাপ্তার পানি এখন কোন অবস্থায় আছে এবং নিচু এলাকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? কাজুরি, আপনি জানেন যে সপ্তাহব্যাপী ভারী বর্ষণ, পাশাপাশি পাহাড়ি দলের কারণে কিন্তু রাঙ্গামাটি কাপ্তাই যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঘাইছড়িতে, এবং পাশাপাশি রাঙ্গামাটি যে সদর কয়েকটি ওয়ার্ডে, বিশেষ করে আসাম বস্তি, রিজার্ভ বাজার এবং পুরান পত্তন বস্তি এবং সোনাডেলের সব কয়েকটি জায়গা নির্মাঞ্চল প্লাবিত। তাছাড়া যে নির্মাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এখানকার যে মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই কারণে সৃষ্টি হয়েছে, সেটা আসলে সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু গতকাল 2000 শুকনো খাবার সহ এবং 1000 চাল বিতরণ করা হয়েছে যারা প্লাবিত যারা হয়েছে তাদের। পাশাপাশি এখানকার জেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি, আজ যেহেতু বাঘাইছড়ি, বরকল এবং জুড়েছড়িতে কিন্তু ত্রাণ বিতরণ করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। আর যদি পানি কাপ্তাই হ্রদের যে পানি লেভেল, সেটা হচ্ছে 108.80 mls পানি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু কাপ্তাই হ্রদে পানি ছাড়া হয়েছে গতকাল সন্ধ্যায়, কিন্তু পানি ছাড়া হয়েছে কিন্তু 3.5 ফুট পানি ছেড়ে রয়েছে কাপ্তাই যে জল কপাট আছে 16টি কপাট থেকে। পাশাপাশি আর যদি একটি আপনাকে জানানো রাখি, যে কর্ণফুলী নদীতে যেমন রাইখালি চন্দ্রগড়ে যে ফেরিঘাট রয়েছে, গতকাল সারাদিন ব্যাপী বন্ধ ছিল ফেরি চলাচল। আজ হয়তো যেহেতু পানি একটু কমতে শুরু করেছে, সেই কারণে হয়তো ফেরি চলাচল করবে এমনটি আমরা জানতে পেরেছি। হয়তো 10টা নাগাদ হয়তো ফেরি চলাচল শুরু করতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। কাজরি, উচিংছা, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাঙামাটির বন্যার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বৃষ্টির পানি চাপে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সড়কের এক পাশে চলাচল বন্ধ হয়ে অন্য পাশে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল বড় করা হলেও সংস্কারের অভাবে ব্রিজটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দ্রুত ব্রিজটি নির্মাণে 9 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বামন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রাত থেকে টানা বৃষ্টির কারণে ভোরে পানির চাপে অক্সিজেন এলাকায় ভেঙে পড়ে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ 2 নম্বর গেট অক্সিজেন সড়কের কালভার্টটি। কালভার্টটি ভেঙে একপাশে সড়ক 2 ভাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন
চট্টগ্রাম থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী যাত্রীরা। অনেকগুলো স্কুল কলেজ আছে, যার এমনি তো স্কুল কলেজ ছুটি হলে অনেক জাম থাকে, তার মধ্যে এখন যেহেতু 2 লাইনের রাস্তা, সেক্ষেত্রে যখন 1 লাইনে হয়ে গেছে যেটা এখন দুর্ভোগ তো অবশ্যই থাকবে। ব্রিজের উপর দিয়ে একটা ব্রিজটা করছে, এটা কোনো স্ট্রংলিভাবে করে নাই। যে ব্রিজটা নির্মাণ হয় সচরাচর যেভাবে হয় হার জায়গার মধ্যে, এভাবে জিনিসটা করা হয় নাই। বছর দেড়েক আগে কালভার্টে ফাটল তৈরি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এবার বৃষ্টির পানির চাপে এটি ভেঙে পড়ল বললেন এলাকার বাসিন্দারা। এই বিষয়টা অনেকদিন যাবৎ এরকমই আছে, কিন্তু গত রাত থেকে আজকে এটা বেশি হয়ে গেছে। ফটিকছড়ি বলেন, মানিকছড়ি বলেন, খাগড়াছড়ি বলেন, এইদিকে যা আছে সবগুলো এই রুট দিয়ে চলাফেরা করে। তা আমরা চাই আমাদের একটা দাবি, আমাদের এই সড়কগুলো অতি দ্রুত সংস্কার করা হোক। এটা যত তাড়াতাড়ি সংস্কার করে জনগণের দুর্ভোগ যেন লাঘব করার জন্য এটাই অনুরোধ আমাদের, এটাই দাবি। ধসে যাওয়া কালভার্ট দেখতে এসে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শীতল ঝর্ণা খালটি প্রশস্ত করা হলেও পর্যাপ্ত পানি প্রবাহের অবস্থায় না থাকায় বৃষ্টি ধসে পড়েছে। জনদুর্ভোগ যা একটু হতে পারে, কিন্তু ব্রিজটা আমরা একটু পার্মানেন্টলি করতে যাচ্ছি। আমাদের 9 কোটি টাকার এটা বাজেট আছে, ইনশাল্লাহ আমরা এটা করে দিব। এবং এটা 60 ফিটের একটা ব্রিজ, 20 ফিটের ব্রিজের জায়গায় আমরা 60 ফিট সেটা করে দিব। 80-র দশকে শীতল ঝর্ণা খালে ইটের গাঁথুনির উপর নির্মিত কালভার্টটির উপর যানবাহনের চাপ বৃদ্ধি, নতুন করে নির্মাণের ব্যবস্থা না নিয়ে কয়েক স্তরে কার্পেটিং করে বড় করায় এটি ভেঙে পড়েছে বলছেন বিশেষজ্ঞরা। পানির যে চাপটি, সেই চাপটি ব্রিক ফাউন্ডেশনের ব্রিক সাপোর্টের পাশে মাটি সরে যায়। মাটি স্কোরিং হওয়ার পরে ব্রিকের নিচে তো আর কোনো সাপোর্ট নেই, তারপর সেটা সেটেল করার কারণ ফেল করার কারণে বৃষ্টি ধরে যায়। এদিকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাতে জলজটের কারণে দুর্ভোগে পড়েন নগরীর নিচু এলাকার মানুষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে পানিতে ডুবে আছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বেশিরভাগ এলাকা। সেই সাথে আশেপাশে পুকুর ও ড্রেনের পানি উপচে গিয়ে সড়কে মিশে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। ভুক্তভোগীরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে পরিত্রাণ চান পৌরবাসী। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। 12টি ওয়ার্ড নিয়ে 1968 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, যার আয়তন প্রায় 19 বর্গ কিলোমিটার। এই পৌরসভায় 220 কিলোমিটার সড়ক জুড়েই রয়েছে ড্রেন, আর এই ড্রেনগুলোর সংস্কার হয়নি দীর্ঘদিন, যে কারণে পানি নিষ্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন এলাকায়। এর মধ্যে বুধবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। হাঁটু সমান পানিতে ডুবে আছে পৌর এলাকার মেড্ডা, কালীবাড়ি মোড়, জেলা পরিষদ মার্কেট, কাজীপাড়া, উত্তর মৌরাইল, সরকারপাড়া, কালাশ্রীপাড়া সহ অনেক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন দুর্ভোগে পড়তে হয়। এছাড়া আধুনিক সব সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। এখানে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ। এই অল্প বৃষ্টি হলেই ধরেন আমরা ঘরে বাড়িতে যেতে পারি না। ইতিমধ্যে কিন্তু বাড়িতে পানি উঠে গেছে। পানি ঘরের ভিতরে বাড়িতারি না, লইতারি না, হাইতারি না, কুস্তা করতারি না, অত কষ্ট করা করতাছি। পৌরসভার কাছে প্রতিকার চাই, আমরা এটা দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে এখনও সুযোগ আছে যে কি পরিকল্পনা প্রণয়ন করে, দ্যাট মিনস মাস্টার প্ল্যান করে এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে রক্ষা করার জন্য আমি মনে করি যে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত সব সমস্যার সমাধান করা হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে এখন মাস্টার প্ল্যানের কাজ চলছে, প্রজেক্টে করে দিচ্ছে। আমরা এর আগে ট্রাই করছি, অন্য প্রজেক্টে আমরা পারি নাই। একটা মাস্টার প্ল্যান একটা বড় কাজ, আশা করি প্রজেক্টের মাধ্যমে এটা আমাদের শেষ হবে। 1 বছর সময় হয়তো লাগতে পারে। বর্তমানে ড্রোন সার্ভে চলছে, মহল্লা যাচ্ছে। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতার দুর্ভোগ দূর করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। মনিরা কাজুরি, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এই জলাবদ্ধতা নিরসনের কি ধরনের উদ্যোগ দরকার বলে মনে করছেন পৌরবাসী, এবং প্রশাসন সেই অনুযায়ী কোনো পরিকল্পনা কি এর মধ্যে করেছেন কিনা জানাবেন, এবং যদি করে থাকেন তা সেটি কবে বাস্তবায়ন হতে পারে জানাবেন। জেলার পৌর এলাকার পুরাতন জেল রোড এলাকায় আপনি জানেন যে 1868 সালে কিন্তু এই পৌরসভাটি প্রতিষ্ঠিত। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার আয়তন 18.50 বর্গ কিলোমিটার। প্রথম শ্রেণীর পৌরসভায় কিন্তু নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বলছেন
যে এই পৌরসভায় সামান্য বৃষ্টিতে কিন্তু এখানে যে পৌর এলাকার যে সড়কগুলো রয়েছে তা তলিয়ে যায় এবং আশেপাশে এবং সড়কের পানি কিন্তু বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রবেশ করছে। প্রথম শ্রেণীর পৌরসভায় কাঁচা পাকা মিলে 250 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কাঁচা সড়ক হলো প্রায় 10 কিলোমিটার। পৌর এলাকার ড্রেন রয়েছে 220 কিলোমিটার। তবে বেশিরভাগ ড্রেনের অবস্থা কিন্তু খুবই খারাপ। এসব ড্রেন দিয়ে পানি দ্রুত সরতে না পারায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় অনেক এলাকা কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আপনাকে আমি এখন একটু দেখাচ্ছি এখানকার যে পানিবদ্ধ যে রাস্তাঘাটের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমি যে জেল রোড যে মোড়ে আছি এখানে যে তার এখানে যে পুকুরটি রয়েছে সেটি প্লাবিত হয়ে কিন্তু আশেপাশের যে সড়ক সেটি কিন্তু সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। এখানে সামান্য বৃষ্টি হলে কিন্তু শহরের অধিকাংশ এলাকার সড়কগুলো কিন্তু এভাবেই জলাবদ্ধ হয়ে পড়ে। আমি কথা বলেছিলাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের সাথে। তিনি আমাকে বলেছেন নগর উন্নয়ন পরিকল্পনার আওতায় শীঘ্রই যত দ্রুত সম্ভব তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। কাজুরি ব্রাহ্মণা থেকে জলাবদ্ধতা সম্পর্কে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুমি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জলাবদ্ধতা নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী। একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর পদ্মায় ভেঙে যাওয়া পাটুরিয়ার লঞ্চঘাট রক্ষায় কাজ শুরু করেছে BIWTA। বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ প্রয়োজনের তুলনায় কম বস্তা ফেলায় ভাঙন রোধে এটি কাজে আসবে না। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার লঞ্চঘাটের দুটি জেটি নদীতে ভেঙে পড়ে। মুহূর্তেই লঞ্চঘাটের বড় 3টি পিলার নদীতে ভেসে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে পন্টুন। লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হবার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলার কাজ শুরু করে BIWTA কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর অভিযোগ, ঘাট এলাকায় 40 থেকে 50 ফুট গভীরতা তৈরি হয়েছে। সেখানে যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে তাতে ভাঙন রোধ সম্ভব হবে না। জিও ব্যাগ নিয়ে আনছে, কিন্তু ছোট ছোট জিও ব্যাগ, কিন্তু যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই জিও ব্যাগে কাজ হবে না। এখন যে বস্তা ফেলাইছে মনে হয় তো এখন স্রোতে এই বস্তা টিকবে না। এই জায়গায় যেভাবে পাক পড়ছে এগুলো ব্যাগ না ফেলাইলে তো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঘাট নির্ভর ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নিয়মিত ভাঙন হলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও ঠিক সময় ব্যবস্থা না নেয় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনেকগুলো ভাঙিয়ে গেছে আর কি। এভাবে ভাঙলে পারবেগার থাকবে না, যাত্রীর সামনে পিছে ভেঙে যাবে। আরো আমরা চাই যে আরো কাজ করার প্রয়োজন, কারণ না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। এদিকে লঞ্চঘাট না থাকায় 2 নম্বর ফেরিঘাটের পন্টুন থেকেই এখন ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। এখন তো অনেক ভোগান্তি হচ্ছে, যেহেতু ওই জায়গা ছিল ঘুরে যাইতাম, এখন তো যাওয়ার কাটে না। এখন এই এতদিন পথে যাইতে আসা লাগলো, এখন কত না ভোগান্তি না। এখন আসলে কষ্ট হচ্ছে আমাদের। ওই পাশে থাকলে আমাদের ভালো হতো, গাড়িটা ডাইরেক্টলি ওই পাশে চলে যেত। 3 দিন আগে আমরা পূর্বাভাস দেখি যে আমাদের লঞ্চঘাট কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মধ্যে আছে। এর সত্ত্বেও আমাদের কথা ওরা আমাদের নেয়নি মনে হয় আমার। ভাঙন সামলাতে BIWTA সাময়িকভাবে 1000 জিও ব্যাগ ফেলছে। তবে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এটা আসলে বড় কাজ করতে হলে জিও টিউব দিয়ে এরপরে জিও ব্যাগ দিয়ে ফেন্সিং করে কাজ করতে হবে। এটা মানে বড় ধরনের কাজ করতে হবে। মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা খরচ হওয়ার সম্ভব। মঙ্গলবার পদ্মার তীব্র স্রোতে লঞ্চঘাটের জেটির নিচের মাটি সরে যায়। এর পরপরই দুটি জেটি পুরোপুরি ভেঙে পড়ে নদীতে। আব্দুল আল মামুন, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এখন পর্যন্ত কি পরিমাণ জিও ব্যাগ ফেলা হয়েছে লঞ্চ ঘাটে এবং এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে?
হ্যাঁ, কাজুরি এখন পর্যন্ত আমরা জেনেছি যে 550টি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে, কিন্তু তাদের এখানে বাজেটই আছে 1000 জিও ব্যাগ। তার মধ্যে 550টি ফেলা হয়েছে, আর বাকি যেই জিও ব্যাগ এগুলি এখানে ফেলা হয়নি। আর অভিযোগ বলতে এখানে স্থানীয় যারা আছেন তারা তো বলছেন যে এই জিও ব্যাগে কোনো কাজই আসবে না, অর্থাৎ যে স্রোত আছে এখানে, স্রোতের কারণে ব্যাগগুলি এখানে থাকছে না, তারা একেবারেই কিনারায় দিচ্ছেন, স্রোতের কারণে এগুলি ভেসে যাচ্ছে। আর আমরা যখন কথা বলছিলাম কর্তৃপক্ষের সাথে, কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তাদের আসলে বাজেট বরাদ্দ আছে 1000 ব্যাগ, তারা এর বেশি আসলে এই মুহূর্তে করতে পারছেন না। তাদের বিএডব্লিউটি এর যে ইঞ্জিনিয়ারিং শাখা আছে তারাই মূলত এই কাজটি করছেন, কিন্তু স্থানীয়দের কিন্তু সে একটা শঙ্কা, একটা ভয় আছে যে স্রোতও আছে, এইভাবে তো ব্যাগগুলি যেহেতু চলে যাচ্ছে সেই ক্ষেত্রে সেটি তো কোনো কাজে আসবে না, এবং তারা বলছেন যে এটা একটি লোভ দেখানো, যে জাস্ট কাজ করার প্রয়োজন সেটি দেখাচ্ছে, কিন্তু স্থায়ীভাবে যদি এখানে না করা হয় তাহলে এখানে যে টার্মিনাল আছে বাসের, তারপরে এখানে 3 নম্বর ফেরিঘাট হুমকির মধ্যে, অনেকগুলি স্থাপনা আছে, দোকানপাট আছে, এগুলি সবগুলি হুমকির মধ্যেই আছে। এই লঞ্চঘাট আপাতত অন্য জায়গায় এই স্থানান্তর করা হয়েছে, কিন্তু লঞ্চঘাটের এই জায়গাটা যদি রক্ষা করা না যায় সেই ক্ষেত্রে বড় টার্মিনাল সহ আশপাশের এই জায়গাগুলি একেবারেই বড় একটা হুমকির মধ্যে, স্থানীয়দের এরকম অভিযোগ। তো আমরা যখন বিএডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের 1000 বস্তা জিও ব্যাগই তারা ফেলতে পারবেন, এর বাইরে তাদের বাজেট নেই। তবে তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছেন, পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে যখন কাজ করবে সেটি একটি দীর্ঘসূত্রিতা, একটা সময় লেগে যাবে, তখন তারা করা যাবে। তবে এখানে স্থানীয় লোকজন যারা আছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য করেন, তাদের সাথে আমরা একটু কথা বলি, তাদের মুখ থেকে কাজুরি বরং একটু জেনে নিই। আচ্ছা, এই যে আপনারা তো স্থানীয়, এখানে আপনি ব্যবসা করেন, কালকে থেকে আমরা দেখলাম জিও ব্যাগ ফেলছে নদীতে, তো কি অবস্থা, এগুলি কি কার্যকর হচ্ছে, বা আপনারা কি দেখছেন, কতগুলি ব্যাগ ফেলা হয়েছিল? ওই অল্প কিছু ফালাইছে, তো এভাবে তো ফালাইলে হবে না, একটু নিচ থেকে ফালাই আসতে, ওই উপরের দিকে 2-4টা করে ফালাইছে, কিন্তু ওইদিকে কাজ হবে না, প্রচুর মানে পানির বেগ, তো নিচ থেকে একটু ফালাই আসতে। আপনাদের আপনাদের কোনো শঙ্কা বা ভয় আছে? ভয়, প্রচুর ভয় ভাই। আমি একটা ব্যবসায়ী লোক, এখানে আমি কর্ম করে খাই, তো এখানে তো আপনার এটা যদি বন্ধ হয়ে গেছে আমরা কিভাবে বাঁচবো? ঠিক আছে, এখন বস্তাটা ফালাইতেছে, অল্প কিছু ফালাইছে, কিন্তু এখানে তো এইভাবে ফালাইলে হবে না, আরো বেশি করে নিচে ফেলাইয়ে ফেলতে হবে। ধন্যবাদ। কাজুরি, শুনছিলেন যে আসলে 1000 ব্যাগ যেটা, তার মধ্যে 550 ফেলেছে, আর বাকি যে ব্যাগগুলি আছে সেই ব্যাগগুলি কিন্তু তারা বলছেন যে আজকে ফেলবেন। তা আমরা এখানে দেখছি কোনো জিও ব্যাগ নেই, যদিও কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এখানকার বিএডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলছেন যে আজ দুপুরের দিকে আবার এই ব্যাগ ফেলার কাজ শুরু করবে, কিন্তু স্থায়ী যে ব্যবস্থাপনা সেটি হয়তো পরবর্তীতে তারা বলছেন যে সমন্বয় করে করা হবে। কাজুরি, মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাটুরিয়ার ভেঙে যাওয়া লঞ্চঘাট রক্ষায় যে কাজ শুরু হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভিন্ন প্রসঙ্গ, চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত 7 দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের, আর আক্রান্ত হয়েছেন 122 জন, আর চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা অন্তত 500। নানা শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন শতাধিক রোগী। এতে উদ্বেগ বাড়ছে নগরবাসীর। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চিকুনগুনিয়ার পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকেই পরীক্ষা করতে অনীহা প্রকাশ করছেন। এতে আক্রান্তের সঠিক হিসাব মিলছে না। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা থামছে না। গত জুলাই মাসে 430 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন 7 জন, যা এবছরের মধ্যে সবচেয়ে বেশি। আর আগস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 122 জন, মারা গেছেন 4 জন। অন্যদিকে এই কদিনে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 495 জন। বর্তমানে শারীরিক নানা জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক রোগী। শুক্রবারের আসর নামাজের পর থেকে হঠাৎ করে আমার গাত খেঁচুনি আসি, ঠান্ডা গাত কাঁপতে এরকম, পুরো শরীর ব্যথা হয়ে গেছিলো, গয়ে জ্বর। পরশুদিন যখন ইবনিসিনাতে টেস্ট করেছি ঢাকায়, তখন আমার ডেঙ্গু পজিটিভ ধরা হয়েছে। তখন আমি চলে আসার পরে বাসা থেকে আসি, এখানে ভর্তি হয়েছি আর কি। পরীক্ষাগুলো দেওয়ার পরে এখন আপাতত রোগীর অবস্থা ভালো আছে, রিপোর্টগুলো স্যারদেরকে দেখাইছি, এখন ওষুধ চলতেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে
পরিস্থিতি অনেক জটিল হয়ে মৃত্যু ঝুঁকি তৈরি হবে। কোনো রকম ব্যথানাশক ওষুধ বা স্প্রিন খাওয়া যাবে না, কারণ এই রোগীর যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার একটা রক্তপাতের আশঙ্কা থাকে, রক্তের অনুচক্রিকা এবং রক্তের অন্যান্য উপাদান কমে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রথম 3 থেকে 5 দিন আপনারা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গুতে মৃত্যু বেড়ে যাওয়ার বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। এই বিষয়ে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি। বাসায় বসে থাকে জ্বর নিয়ে ইনভেস্টিগেশন পর্যন্ত করে না, যখন ইনভেস্টিগেশন করেন তখন দেখা যাচ্ছে তাদের প্লাটলেট কাউন্ট কিন্তু অনেক কমে গেছে। এই অবস্থায় যখন আসে তখন কিন্তু তার বিভিন্ন রকম ডেঙ্গু শক সিনড্রোম, যেটা তার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, তার পেটে পানি এসে যাচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চিকুনগুনিয়ার পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকেই পরীক্ষা করতে অনীহা প্রকাশ করছেন। মূল্যহার যথেষ্টই 4,500 টাকা, সেটাও আমি মনে করি সাধারণ মানুষের নাগালের অনেকটাই বাইরে, এবং পরীক্ষা কম করার কারণেও হয়তো আমরা সংক্রমণের সঠিক তথ্যটা হয়তো সামনাসামনি পাচ্ছি না। আর সিটি মেয়র জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চলছে। আগামী 4 মাসের মধ্যে আমাদের সবচেয়ে যেটা বায়োলজিক্যাল লার্ভিসাইড BTI সেটা প্রয়োগ করা হবে, এবং এটা আমরা একদম শিকাগো শহরের সেখান থেকে যে রিসার্চ প্রোডাক্ট সেটা আমরা এখন সেটা কিনেছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রয়োজন দ্রুত সমন্বিত পদক্ষেপ, না হলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে, শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন পর্যন্ত হাসপাতালে কতজন ভর্তি আছেন, এদের মধ্যে আশঙ্কাজনক কেউ আছেন কিনা, এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছেন? কাজরি, শুভ সকাল। চট্টগ্রামে এখন আসলে 4 ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু এবং জিকা ভাইরাস। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চিকুনগুনিয়ায়, এবং গত 24 ঘন্টা আমরা দেখেছি যে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 26 জন এবং চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে তার কয়েক গুণ বেশি 73 জন। এবং সব মিলিয়ে পর্যন্ত চট্টগ্রামে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়ে গেছে, এবং চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। ডেঙ্গুর আক্রান্তের যে সংখ্যা সেটি প্রায় 1000-এর মতো। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ডেঙ্গু বাড়ছে এবং চিকুনগুনিয়ার রোগী আসলে বাড়ছে হাসপাতালে। এখন বিভিন্ন হাসপাতালে প্রায় 100-র মতো রোগী আসলে ভর্তি আছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি আছে প্রায় 28 জনের মতো, এবং সেখানকার পরিচালক বলেছেন যারা বর্তমানে ভর্তি আছেন তারা কিছুটা সংখ্যামুক্ত, তারা মোটামুটি ভালো আছেন, এবং তাদের যে ফ্যাসিলিটি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, এবং তার পাশাপাশি তাদের জন্য আইসিইউ বেডেরও ব্যবস্থা রাখা আছে। যাদের পরিস্থিতি খুব জটিল হয়ে যায় তাদেরকে আইসিইউ সেবা যেন দিতে পারে সেই জন্য আইসিইউ সেবা রয়েছে, এবং অন্যান্য হাসপাতালেও কিন্তু আসলে ব্যবস্থাগুলো আছে। তো তারপর আমরা দেখি যে এখানে যারা চিকুনগুনিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকে আসলে দেরি করে হাসপাতালে আসছেন। আপনি জানেন যে গত জুলাই মাসে কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, প্রায় 430 জনের মতো, এবং জুলাই থেকে আগস্ট এই পর্যন্ত প্রায় গত 1 মাসের মধ্যে মারা গেছেন 11 জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন, তার মধ্যে জুলাই থেকে আগস্ট এই 1 মাসের মধ্যে মারা গেছেন প্রায় 11 জন। ফলে সব মিলিয়ে এই মাসটাতে আসলে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এখন আসলে আগাম বর্ষা শুরু হয়েছে এবং থেমে থেমে বর্ষা শুরু হয়েছে, এই কারণে আসলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি আসলে বাড়ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই সময়ে কিন্তু তারা দিনে এবং সন্ধ্যার সময় তারা 2 বেলায় কিন্তু ওষুধ ছিটাচ্ছেন, যদিও যে বৃষ্টির কারণে আসলে তারা প্রতিদিন ওষুধ ছিটাতে পারছেন না। তারা বলছেন যে তারা সকালবেলা লার্ভিসাইড ছিটাবেন এবং বিকেলের দিকে তারা চিকুনগুনিয়া তারা ফগিং করবেন। তো সব মিলিয়ে আসলে এখানে চট্টগ্রামে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বাড়ছে, এই জন্য প্রশাসনের পাশাপাশি আসলে জনসচেতনতা দরকার। কেননা আপনি জানেন যে জনসচেতনতা না থাকলে পরে এই যে অল্প পানিতে যে ডেঙ্গু হয়ে যায়, এডিস মশার লার্ভা জমে, সেই অল্প পানিগুলো যদি বিভিন্ন বাসা বাড়িতে ফুলের টব বা ছাদের মধ্যে বা বিভিন্ন জায়গায় যে জমে যায়, সেই জিনিসগুলো আসলে নাগরিকদের একটা কিছু উদ্যোগ থাকে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে প্রশাসনের উদ্যোগ নিতে হবে, পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আসলে প্রতিরোধ করা যাবে, না হলে কিন্তু সামনের পরিস্থিতি আসলে আরো
ভয়াবহ হবে এমনটা আসলে মনে করছেন যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা। তার মানে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন, যেমনটি আপনি বলছেন। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ। নিরাপদ সড়ক নিশ্চিত করা ও বাস চালকের গ্রেপ্তারের দাবিতে সড়কে বিক্ষোভ ও অবস্থান করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 12 ঘন্টার মধ্যে বাস চালককে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, জানাবেন যে আজকে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি হয়েছে কিনা এবং তারা যে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে কি বলছে এবং চালককে গ্রেপ্তার করা গেল কিনা, বিস্তারিত জানাবেন। যদি ধন্যবাদ আপনাকে। এখন প্রথমে যেমনটা জানানোর চেষ্টা করছি, এই আলটিমেটাম নিয়েই মূলত শিক্ষার্থীরা তারা মাঠে কর্মসূচি পালন করছিলেন গতকাল দিনব্যাপী। তাদের মূল দাবি ছিল যে 12 ঘন্টার মধ্যে যাতে বাস চালককে গ্রেফতার করা হয়। স্বস্তির খবর হচ্ছে আজ রাতেই, এই যে রাতটা গেল, রাতেই মূলত র্যাব থেকে জানানো হয়েছে এই বাস চালককে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং বাস চালকের নাম হচ্ছে জাকির আলম, তিনি বিশ্বনাথ এলাকার বাসিন্দা। তো এই যে শিক্ষার্থীরা যেমনটা আসলে দাবি করছিলেন, তাদের 3টি দাবি ছিল: বাস চালক গ্রেফতার এবং যে নিহত শিক্ষার্থী আছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি এবং সড়ক যাতে নিরাপদ হয় এই কারণে কার্যকর ভূমিকা পালন করা হবে, সেটি মূলত কাছে দাবি তুলে ধরছিলেন শিক্ষার্থীরা। আমি আজকে সকালেই কথা বলার চেষ্টা করেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। তারা আজকে আসলে যেহেতু এই বাস চালককে গ্রেফতার করা হয়েছে, তারা এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি আসলে তারা গ্রহণ করেনি। তারা পরবর্তীতে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। যদি জানানোর চেষ্টা করি, বুধবার সুনামগঞ্জের সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী নেহা চক্রবর্তী এবং টেক্সটাইল ইনস্টিটিউটের আরেকজন শিক্ষার্থী যার নাম আফসানা খুশি সহ 3 জনের আসলে মৃত্যু হয়। এছাড়াও যদি জানাই, গত সময়টাতে অর্থাৎ চলতি বছরে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রায় 51 জন মানুষের মৃত্যু হয়েছে। এই কারণে শিক্ষার্থী সহ আসলে সাধারণের মধ্যে উৎকণ্ঠা রয়েছে এবং গতকালকে সুনামগঞ্জ শহর সহ সব জায়গাতে আসলে কর্মসূচি হয়েছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ খবরাখবর। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এ পর্যায়ে জানবো বাজারের খবর। গত 10 দিনের ব্যবধানে ফরিদপুরে পেঁয়াজের দর মন প্রতি বেড়েছে 1000 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানান 1500 টাকার পেঁয়াজ বর্তমানে পাইকারি বিক্রয় হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে, খুচরা বাজারে 70 থেকে 75 টাকা কেজি। এতে ক্ষুব্ধ পেঁয়াজ চাষিরা। পেঁয়াজের দর বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ হঠাৎ করে কমে যাওয়া। অন্যদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের দাম এখনো 200 টাকার বেশি। মাসখানেকের মতো নিয়ন্ত্রণে থাকার পর পুনরায় বেড়েছে ডিমের দামও। বিগত কয়েক সপ্তাহের মতো মাছ ও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারের আরো খবর নিয়ে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো এবং সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী রায়ান বিন আমিন। আমরা শুরুতেই যাচ্ছি ফরিদপুরে। টিটো, জানাবেন যে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন এবং খুচরা এবং পাইকারি বাজারে দামের পার্থক্য কত জানাবেন? গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু ফরিদপুরের হাট বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। গত 1 সপ্তাহ আগে পেঁয়াজ পাইকারি বাজারে 16 থেকে 1800 টাকায় বিক্রি হলেও সেই পেঁয়াজ কিন্তু এখন ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে 2600 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। আর যেটি খুচরা বাজারে এসে মন প্রতি 3 থেকে 400 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তো সবচেয়ে যে ভালো পেঁয়াজ যেটি সেটি প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 70 টাকায় বিক্রি হচ্ছে। এই পেঁয়াজের নিয়ে কিন্তু শুরু থেকেই চাষিদের একটি অভিযোগ ছিল যে মূল্য কম থাকার কারণে তারা তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু তারা পাচ্ছিলেন না। যদিও সরকার নির্ধারিত মূল্য পেঁয়াজের মূল্য প্রতি কেজি 60 টাকা, কিন্তু দীর্ঘ সময় ধরে উৎপাদনের পর থেকে দীর্ঘ সময় ধরে ফরিদপুরের হাট বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 35 থেকে 40 টাকা এবং 45 টাকা। তো এই শেষ মুহূর্তে এসে কিছুটা দাম বাড়ার কারণ হিসেবে যেটি চাষি এবং বাজার সংশ্লিষ্টরা বলছেন যে পেঁয়াজ মৌসুম থেকে পেঁয়াজের কিন্তু এখন পর্যন্ত প্রতি কেজিতে প্রায়
2 থেকে 250 গ্রামের উপরে ঘাটতি হয়েছে, যে কারণে পেঁয়াজের যে উৎপাদন খরচ সেটিও আরো বেড়েছে। একই সাথে পেঁয়াজের যে পেঁয়াজ সংরক্ষণে রাখা হয়েছিল সেগুলো কিন্তু কমে যাওয়ায় বাজারে তাদের সেই মূল্যটা কিন্তু বেড়ে গেছে। আর যে কারণে একই সাথে গত কয়েকদিনের যে বৃষ্টির কারণে চাষিরাও পেঁয়াজ ঠিকঠাক ভাবে বাজারে আনতে পারেনি। আর এসব কারণেই কিন্তু নানা কারণেই কিন্তু ফরিদপুরের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তবে ক্রেতারা মনে করছেন যে পেঁয়াজের দাম যাতে আর না বাড়ে সেই লক্ষ্যে সরকারের উচিত এখনই লাগাম টেনে ধরা, যাতে কিনা তার মানে সরবরাহ কমের কারণেই দাম বেড়েছে পেঁয়াজের। টিটু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যুক্ত হতে চাই রায়ান বিন আমিনের সাথে, তিনি জানাবেন সাভারের বাজারের খবর। রায়ান, জানাবেন যে সাভারের বাজারে আজ সবজির দাম কেমন, এছাড়া নিত্য পণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? যদি সাভারের যে বাজার, কাঁচা সবজির যে বাজার, সেই বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। কোনো সবজি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, অর্থাৎ এই পাইকারি পর্যায়ে এরকম দাম বেড়েছে। আমি যদি একটু এই বাজারটা ঘুরিয়ে দেখাই, যে গত সপ্তাহে করলা যেটা বিক্রি হচ্ছিল মানভেদে 60 থেকে 65 টাকা পাইকারিতে, সেটা আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। অর্থাৎ এটা খুচরা পর্যায়ে আরও 15 থেকে 20 টাকা কেজিতে বাড়বে। অর্থাৎ খুচরা পর্যায়ে গিয়ে এই করলাটা দেখা যাবে 100 টাকা বা 95 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে লাউয়ের দাম কিছুটা স্বাভাবিক আছে, অর্থাৎ গত সপ্তাহে যেরকম ছিল 40 থেকে 45 টাকা পিস, এবারও আজকেও এরকমই আছে। এর বাইরে কিন্তু কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে 135 থেকে 40 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলো, আজকে 150 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এর বাইরে আছে ধুন্দুলের দাম বেড়েছে। গত সপ্তাহে যেটা 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল মানভেদে পাইকারিতে, আজকে সেটা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। এর বাইরে পটল বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে, চিচিঙ্গা 50, চাল কুমড়া 40 থেকে 50, মিষ্টি কুমড়াও এরকম 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা মূলত বলছেন যে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কাঁচামালের সরবরাহ ঠিক থাকলেও কিন্তু অর্থাৎ পরিবহন এবং এসব কারণেই দাম কিছুটা বাড়ছে, এবং যত বৃষ্টি বাড়বে তত কাঁচামালের পচন দেখা দেবে এবং সরবরাহের যে সংকট সেটি দেখা দেবে, এবং এই কাঁচামালের যে দাম অর্থাৎ এই সবজির যে দাম, সেই সবজির দাম কিন্তু বাড়তে থাকবে। তো কাজরি, এই ছিল আমার কাছে সাভারের কাঁচা সবজির সবশেষ তথ্য। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবর। চলতি বছরের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়ালা বাজারে এক সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা, দেশ নিয়ে তার পরিকল্পনা, এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমানের এটাও জানার একটা আগ্রহ আছে। ওনাকে এই বছরই পাবেন ইনশাল্লাহ। এই বছর এই আগামীর না মানে এখনো তো ঠিক করছে, তো বলতে পারে যে এই বছর উনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর-ডিসেম্বরের ভিতরেই চলে আসবে। দীর্ঘ 9 বছর পর রাজশাহীতে হতে যাচ্ছে মহানগর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে পদপ্রত্যাশীরা চাইছেন বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী সদস্যদের মূল্যায়ন করা হোক, আর দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতে তরুণদের যুক্ত করতে চান তারা। এদিকে রাজশাহীকে বিএনপির রোল মডেলে পরিণত করতে নবীন প্রবীণদের সমন্বয়ে কমিটি করার কথা বলছেন দলের সিনিয়র নেতারা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। আগামী 10 আগস্ট হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে মহানগর বিএনপির ঘরোয়া রাজনীতি। পদপ্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর, প্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া, দলের দুঃসময়ে ও আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকে লড়াই করেছেন, সহ্য করেছেন জেল জুলুম, এমন ত্যাগীরাই ধরুক দলের হাল। আমরা চাই না যারা নতুনভাবে আসছে, নতুন কোকিল পাখি হয়ে আসছে তাদেরকে চাই না। আমরা চাই তরুণ নেতৃত্ব যারা
মানুষের কথা বুঝবে, জনগণের কথা বুঝবে, জনগণের উপকার করবে। দলের নেতাকর্মীরা, নির্বাচিত নেতারা তাদের সঠিক নেতৃত্বকেই তারা বেছে নেবে এই সম্মেলনের মাধ্যমে। সম্মেলনে ক্লিন ইমেজের তরুণরা প্রাধান্য পাবেন এমন প্রত্যাশা তরুণ প্রার্থীদের। তবে থানা কমিটিগুলো এখনও অনুমোদন না দেওয়ায় নেতৃত্ব বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আমরা যে বিগত দিনে কাজকর্ম করেছি সেই কাজকর্ম আমাদের ডেলিগেটেড যারা নেতাকর্মীরা আছে তাদের মাধ্যম দিয়ে আসলে পারে হয়তোবা আমাদের নিজের কাছে সফলতা মনে হবে। 7টি থানা এখন পর্যন্ত অনুমোদনই হয় নাই। তবে আমার প্রশ্ন, কাউন্সিলর কারা হবে, কারা নির্বাচিত করবে নতুন নেতৃত্ব? যদিও দলের সিনিয়র নেতারা বলছেন তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গঠন করা হবে কাঙ্ক্ষিত কমিটি। প্রবীণ এবং তরুণের মিশ্রণে যদি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর একটি কমিটি হয়, ইনশাল্লাহ আগামী দিনে এই নেতৃত্বই রাজশাহী বিভাগ না সারা বাংলাদেশের নেতৃত্ব দেবে। রাজশাহীবাসীর একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডই প্রতিফলন করার জন্য সেই ধরনের নেতৃত্ব ইনশাল্লাহ নবীন প্রবীণ সবার সমন্বয়ে এই কাউন্সিল হবে এবং কাউন্সিলে অংশগ্রহণ করবে এবং সেরকম নেতৃত্ব ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। বিগত বছরগুলোতে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীরা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বলেন, গত বছরের নভেম্বরে চট্টগ্রাম আদালত এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ জীবন দিয়েছেন। জীবনদানের মধ্য দিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করেছেন বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এ সময় আইনজীবী সমিতির নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম আদালত ভবনের নানা সমস্যা সমাধানের ব্যাপারে কাজ করবেন বলেও জানান তিনি। এর আগে তিনি মঞ্চে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা। 2014, 2018 এবং 2024-এর অবৈধ নির্বাচন বাতিলের জন্য আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম বার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায় 36 জুলাইয়ের 36 দিনের আন্দোলন। ছাত্র জনতার এই আন্দোলনে চট্টগ্রাম বারের অসংখ্য আইনজীবী সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ড সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহল দল সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মন চন্দ্র চাকমাকে আটক করে। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরির চংতে লংলে এলাকার বাসিন্দা। ওয়াঙ্কা সদর দপ্তর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। তিনি জানান, আটককৃত ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত। নানা আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিলাইদহে স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে বিশ্বকবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বকুলতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মিকাল ইসলাম। শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এ সময় রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য কর্মের ওপর আলোচনা করা হয়।